অবশেষে কলকাতায় আটক হাদিকে হত্যার নির্দেশদাতা স্বীকার করছেন পুলিশ। 24-এর গোপন অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। নির্বাচনে বিএনপির নতুন সমীকরণ, বিএনপিকে পেছনে ফেলতে জামায়াতের মাস্টার প্ল্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাগুলোর একটি। এই হত্যাকাণ্ডকে ঘিরে তদন্ত যত এগিয়েছে ততই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, অভিযোগ ও পাল্টা অস্বীকার। সর্বশেষ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম। একটি বিশ্বস্ত সূত্র 24-এর কলকাতা প্রতিনিধি বরাবর যে তথ্য দিয়েছে তার রীতিমতো বিস্ফোরক। সূত্রটির দাবি, তাজুল ইসলাম বাপ্পি ইতোমধ্যেই ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছেন। তবে এই দাবির বিপরীতে স্থানীয় নারায়ণপুর থানার পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি। ফলে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি এটি গোপন অভিযান নাকি তথ্যযুদ্ধে আরেকটি ধোঁয়াশা? শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই তদন্ত সংস্থার হাতে আসে বেশ কিছু নাম। প্রথম দিকে আলোচনায় ছিলেন মাঠ পর্যায়ের কয়েকজন অভিযুক্ত, কিন্তু তদন্ত যত গভীরে গেছে অভিযোগের তীর ততই ঘুরেছে তথাকথিত পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের দিকে। একাধিক সূত্রের দাবি অনুযায়ী তাজুল ইসলাম বাপ্পিকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও পুরো অপারেশনটি পরিচালিত হয়েছে তার নির্দেশনা অনুযায়ী। যদিও এসব অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। সূত্রের ভাষ্যমতে তাজুল ইসলাম বাপ্পি দীর্ঘদিন ধরেই ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। 24-এর গোপন অনুসন্ধানে জানা যায়, কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলিতে অবস্থিত একটি 4তলা ভবনের প্রথম তলার A3 ফ্ল্যাটে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করা হচ্ছে। অনুসন্ধানী টিম সরেজমিনে ওই এলাকায় গিয়ে তাজুল ইসলাম বাপ্পির সরাসরি উপস্থিতি নিশ্চিত করতে না পারলেও তার দলীয় পরিচয়ধারী কয়েকজন কর্মী ও পরিচিত মুখকে সেখানে দেখা গেছে এমন তথ্য উঠে এসেছে। স্থানীয়দের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই ফ্ল্যাটে মাঝে মধ্যে বহিরাগত লোকজনের যাতায়াত ছিল এবং নিরাপত্তা ছিল তুলনামূলক কড়া। সবচেয়ে আলোচিত দাবি হল, ভারতীয় পুলিশ তাঁকে ওই ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করেছে। তবে ভারত সরকার বা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। একইভাবে বাংলাদেশেও সংশ্লিষ্ট থানাগুলো সরাসরি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই স্পষ্টভাবে করেনি। নারায়ণপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কাছে এই মুহূর্তে এমন কোনো লিখিত বা অফিসিয়াল তথ্য নেই যে তিনি আটক হয়েছেন, তবে তদন্ত চলমান। এই নীরবতাই প্রশ্নকে আরও ঘনীভূত করেছে। সাধারণত সীমান্ত পেরোনো উচ্চ প্রোফাইল গ্রেপ্তারের ক্ষেত্রে দুই দেশের মধ্যেই কোনো না কোনো পর্যায়ে আনুষ্ঠানিক যোগাযোগ দেখা যায়, কিন্তু এখানে দৃশ্যমান নীরবতা অনেকের কাছে গোপন সমন্বয়ের ইঙ্গিত বলেও ব্যাখ্যা করা হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের একাধিক আসামি ভারতে অবস্থান করছেন এমন অভিযোগ আগেও উঠেছে, যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ স্বীকার করেনি। কূটনৈতিক পর্যায়ে বরাবরই বলা হয়েছে, কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ ছাড়া এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে অনুসন্ধানী সাংবাদিকতা ও বিভিন্ন সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকা ও কলকাতা কেন্দ্রিক কিছু স্থানে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আত্মগোপনে ছিলেন বা আছেন এমন সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি, তাজুল ইসলাম বাপ্পিকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক্ষেত্রেও আনুষ্ঠানিক কোনো নথি বা ঘোষণা সামনে আসেনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া, যেখানে আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সম্মতির প্রয়োজন হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, গ্রেপ্তারের দাবি সত্য হলেও তাকে দেশে আনা মানেই তাৎক্ষণিক কোনো শাস্তি কার্যকর হবে এমনটি বলা আইনগতভাবে সঠিক নয়। বিচারিক প্রক্রিয়া ছাড়া কিছুই চূড়ান্ত নয়। এই মামলাটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, অনেকের কাছে এটি রাষ্ট্রীয় ন্যায় বিচার, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক স্বচ্ছতার পরীক্ষা। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কেউই সাধারণ অপরাধী নন, বরং কেউ সাবেক জনপ্রতিনিধি, কেউ সাংগঠনিক দলের সংগঠক। এ কারণে জনমনে প্রশ্ন, তদন্ত কি স্বাধীনভাবে এগোচ্ছে? বড় নামগুলো কি সত্যিই আইনের আওতায় আসবে,
নাকি শেষ পর্যন্ত দায় চাপানো হবে কয়েকজন মাঠ পর্যায়ের অভিযুক্তের ওপর? তাজুল ইসলাম বাপ্পি আদৌ গ্রেপ্তার হয়েছেন কিনা এর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। কলকাতার নির্দিষ্ট ঠিকানায় তার অবস্থানের দাবি সূত্র নির্ভর, আদালতে প্রমাণিত নয়। প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে এমন দাবির পক্ষে প্রকাশ্য নথি অনুপস্থিত। হত্যাকাণ্ডে তার ভূমিকা এখনও অভিযোগের স্তরেই রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম আসা নিঃসন্দেহে মামলাটিকে নতুন মোড় দিয়েছে। তবে জনসাংবাদিকতার নীতিমতে অভিযোগ ও প্রমাণ এক বিষয় নয়। যতক্ষণ না প্রশাসন, আদালত বা সংশ্লিষ্ট রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করছে, ততক্ষণ এইসবই থাকবে অনুসন্ধান ও দাবির পর্যায়ে। সত্য কোথায় তা নির্ধারণ করবে তদন্ত, প্রমাণ এবং আদালত। কিন্তু জনস্বার্থে একটি প্রশ্ন থেকেই যায়, এই মামলায় কি শেষ পর্যন্ত সব অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার হবে, নাকি সত্য আবারও হারিয়ে যাবে নীরবতার আড়ালে? বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানেই শুধু ভোটের লড়াই নয়, এটি শক্তির পুনর্বিন্যাস, মিত্রতা ভাঙাগড়া এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের এক জটিল অঙ্ক। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তার কেন্দ্রে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্কের রূপান্তর। একসময় যাদের রাজনীতিকে দেখা হতো অপরিহার্য মিত্রতা হিসেবে, এখন সেই সম্পর্কই প্রশ্নের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিএনপিকে ধীরে ধীরে পেছনে ফেলে বিরোধী রাজনীতির নেতৃত্ব দখলে নিতে জামায়াত একটি সুপরিকল্পিত কৌশল বা মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। দীর্ঘদিন ধরে বিএনপি ছিল বিরোধী রাজনীতির প্রধান চালিকা শক্তি। আন্দোলন, নির্বাচন বর্জন কিংবা রাজপথের কর্মসূচি সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল দলটি। জামায়াতে ইসলামীর অবস্থান ছিল মূলত সহযোগী শক্তি হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বাস্তবতা বোধ হয়েছে। একদিকে বিএনপির নেতৃত্ব সংকট, সাংগঠনিক দুর্বলতা ও দীর্ঘমেয়াদী আন্দোলনে ক্লান্তি, অন্যদিকে জামায়াতের নীরব কিন্তু ধারাবাহিক পুনর্গঠন। এই দুয়ের সমন্বয়েই তৈরি হয়েছে নতুন সমীকরণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামায়াত এখন আর প্রকাশ্য রাজপথ নির্ভর সংঘাতমূলক রাজনীতিতে আগের মতো আগ্রহী নয়, বরং তারা তিনটি স্তরে কাজ করছে। সাংগঠনিক পুনর্গঠন, গ্রাম থেকে শহর নতুন প্রজন্মকে সামনে এনে সাংগঠনিক কাঠামোকে ঢেলে সাজানো হয়েছে। আগের বিতর্কিত মুখগুলোর বদলে অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ও কম আলোচিত ব্যক্তিদের সামনে আনা হচ্ছে। বিকল্প রাজনৈতিক ভাষ্য তৈরি। জামায়াত এখন বিএনপির আন্দোলনকেন্দ্রিক বয়ানের বাইরে গিয়ে নৈতিকতা, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এ ধরনের শব্দচয়নে নিজেদের আলাদা পরিচয় তুলে ধরতে চাচ্ছে। এতে বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংকের একটি অংশকে প্রভাবিত করার সুযোগ তৈরি হচ্ছে। নীরব নির্বাচনী প্রস্তুতি। প্রকাশ্যে কম বললেও ভেতরে ভেতরে প্রার্থী বাছাই, এলাকা বিশ্লেষণ ও স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ সবকিছুই চলছে পরিকল্পিতভাবে। বিশ্লেষকদের মতে জামায়াতের কৌশলের বড় অংশই নির্ভর করছে বিএনপির কিছু বাস্তব দুর্বলতার ওপর। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা, বিএনপির মাঠ পর্যায়ের অনেক কর্মী হতাশ ও দিক নির্দেশনাহীন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের দূরত্ব। সিদ্ধান্ত আসে ওপর থেকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচন বনাম আন্দোলন দ্বন্দ্ব। বিএনপি এখনও স্পষ্টভাবে ঠিক করতে পারেনি নির্বাচনে যাবে নাকি পুরোপুরি প্রতিহত করবে। এই অনিশ্চয়তার ফাঁকেই জামায়াত নিজেদের স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। জামায়াতের কথিত মাস্টার প্ল্যানকে কয়েকটি ধাপে ব্যাখ্যা করা যায়। প্রথম ধাপ, দূরত্ব বজায় রাখা। প্রকাশ্যে বিএনপির সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলগত দূরত্ব বজায় রাখা, যাতে দায়ভার বিএনপির ঘাড়েই থাকে। দ্বিতীয় ধাপ, স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বা অংশগ্রহণের প্রস্তুতি দেখিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মহলে নিজেদের বাস্তব রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরা। তৃতীয় ধাপ, বিএনপির ভোট ব্যাংকে আঘাত। বিশেষ করে ধর্মপ্রবণ ও হতাশ বিএনপি সমর্থকদের একটি অংশকে নিজেদের দিকে টানার চেষ্টা। চতুর্থ ধাপ, বিরোধী রাজনীতির নেতৃত্ব দাবি। নির্বাচনের পর ফল যাই হোক, বিরোধী রাজনীতির প্রধান মুখ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। এই নতুন সমীকরণ বিএনপির জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত। জামায়াত আর কেবল সহযোগী শক্তি নয়, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবেও আবির্ভূত হচ্ছে। যদি বিএনপি সময়মতো সাংগঠনিক সংস্কার, নেতৃত্বে স্বচ্ছতা এবং নির্বাচনী কৌশল স্পষ্ট করতে না পারে, তাহলে বিরোধী রাজনীতির কেন্দ্র থেকে সরে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।
বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ ও সময়ের সমীকরণ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াত যে নতুন কৌশলগত অবস্থান নিচ্ছে তা বিএনপির জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এই মাস্টার প্ল্যান কতটা সফল হবে তা নির্ভর করবে বিএনপির পাল্টা কৌশল, ভোটারদের মনোভাব এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশের ওপর। একটি বিষয় নিশ্চিত, বিরোধী রাজনীতির মানচিত্র আর আগের মতো সরল নয়। খেলাটি এখন অনেক বেশি জটিল, বহুস্তরীয় এবং হিসাব নির্ভর।